সে কিভাবে আসবেন? সে ভারতে আছে, দরকার পড়লে ভারত তাকে একটা পাস দিবে। এখানে উদাহরণ আছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো পাসপোর্ট ছিল না। সাংবিধানিক ভাবে আপনার ক্ষমতার পালাবদল হয়েছেন, শূন্যতা সৃষ্টি হয়েছে, প্রধানমন্ত্রী নাই, সেখানে আপনি চলে গেছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আগামী দিনে যদি শেখ হাসিনা আইসার দাবি করে যে ওই সরকার, তার সরকার বৈধ ছিল এবং ডক্টর ইউনূস সরকার অবৈধ ছিল, কারণ শেখ হাসিনা কোনো পদত্যাগ পত্র কাউকে দিয়ে যায় নাই এবং সংসদ ভাঙ্গার কোনো অনুরোধ রাষ্ট্রপতিকে করেন নাই। এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো তো আগামী দিনে সামনে আসবে, আলোচনায় আসবে, কথা বলবে, মানুষ কথা বলবে এগুলো নিয়ে। কাজেই তৎকালীন সময়ে না বিপ্লব না অভ্যুত্থ, এরকম একটা জয়া কিছু করার পরে, বিশেষ করে আমি বলবো বিএনপির চাপে, একক বিএনপির চাপে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান থেকে নিচে নেমে আসতে বাধ্য হয়েছিল, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। এটা তো বলা অপেক্ষা রাখে না। বাকি সবাই নির্বাচন চায় না, নির্বাচনের বিরোধিতা করেছে, আমাদের দল, আমার দলও সে বিরোধিতা করেছে, কিন্তু একমাত্র বিএনপি বলছে না, নির্বাচন আগে দিতে হবে। আপনারা অনেক বাহানা করছেন, সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন। বিএনপি সেগুলো খুব ট্যাক্টফুলি আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ফাঁকি দিয়েছে, সেই ধোঁকা আপনারা ধরতে পারেন নাই। এবং সেই ধোঁকা যে কি দিয়েছে সেটা আমাদের স্পিকার মেজর হাফিজ সাহেব বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা নির্বাচনের জন্য আমরা ধোঁকা দিয়ে আমরা বলেছি সব মানবো, কিন্তু আগে নির্বাচন দেন। এখন হচ্ছে নির্বাচন হয়ে গেছে, আচ্ছা আমরা মানতেছি। ইট ইজ বিকাম এ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা মানিতেছি, তোমাদের এন্ড নাই, তো বলে না মানবো না, তো মানিতেছি তো চলবে। কাজে এখানে আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিপ্লব বললেন, অভ্যুত্থান বলেন, তার একটা ন্যাচারাল পরিসমাপ্তি হয়েছে, একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরে নতুন শিশু জন্মগ্রহণ করেছে বর্তমান বিএনপির এই সংখ্যাগরিষ্ঠ সরকার, একক সরকার, যে এই সরকার 5 বছরের ম্যান্ডেট পেয়েছে, জনগণ ভোট দিয়েছে, একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একটা শক্তিশালী বিরোধী দল আসছে এবং সংসদ সুন্দরভাবে কাজ চলছে। এইখানে কথা নাই বার্তা নাই, কদিন পরে পরে শেখ হাসিনা একটু মাথা তুলে আপনারা সবাই ঘাবড়ে যান। শেখ হাসিনা যদি এতই ফ্যাক্টর হয়ে থাকে, এত বড় নির্বাচন করে ক্ষমতা এসে আপনি এখন যদি শেখ হাসিনাকে নিয়ে ভাবতে হয়, তাহলে এটা কার ব্যর্থতা? কাজে আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের এবং তার বিরোধীদের নার্ভ টেস্ট করার চেষ্টা করছেন। এখন আমি যেটা শুরু করেছিলাম, যে উনি যদি আসেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, আসার সঙ্গে সঙ্গে এখন প্রশ্ন করছে সে কিভাবে আসবেন? সে ভারতে আছে, দরকার পড়লে ভারত তাকে একটা পাস দিবে। এখানে উদাহরণ আছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো পাসপোর্ট ছিল না, সে পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে না তড়িঘড়ি করে। এটা শেখ হাসিনা বেলা হবে না, তার গ্যারান্টি কোথায়? এটা হতে পারে, অতীত হয়েছে, আমরা দেখেছি। কাজে আমরা এই যে লেলিনকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের সময় দেখেছি যে সে ফ্রান্সে ছিল, কি বলে, বিদেশে থাকতো। ফার্স্ট ওয়ার্ল্ডের সময় তাকে ট্রেনের ভিতরে এরকম গরুর মানে ঘোড়া যে ক্যারি করে, সে ঘোড়া ভিতর ঢুকাইয়া তাকে মস্কোর সামনে এসে ঘোড়া ওইতে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে সে বলেছে আমি লেলিন, বা সবাই লেলিন দাঁড়িয়ে গেছে। এটার জন্য পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, ইমিগ্রেশন লাগে না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় লেলিনের উত্থানের সময় আমরা দেখেছি, যখন সারা মস্কোতে আন্দোলন হচ্ছে, যখন এই বলশেভিক পার্টির বিপ্লব হয়েছে, তখন ফ্রান্স থেকে লেলিনকে এনে তাকে মস্কোতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঐতিহাসিক সত্য। আমরা মাসুদ্দিনকে দেখেছি না, সে নর্থ থেকে রোড মার্চ করে আইসা চীন দখল করতেন। আমরা ভিয়েতনামে দেখি নাই। এখানে যদি আজকে শেখ হাসিনা নেতৃত্বে একটা সরকার গঠন করে তারা যদি বলে করে লং মার্চ শুরু করবো রংপুর থেকে, তার মানে বাংলাদেশে একটা আইন শৃঙ্খলার তো একটা অবনতি হবে। এই দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে।
সরকার তখন কি করবে? ওটা বাধা দিতে যাবে। বাধা দিতে কি হবে? এই ধরনের আলোচনাগুলো আমরা তো করতে চাই না। এই ধরনের জিনিসগুলো আমরা সামনে আনতে চাই না। ইটস ডেঞ্জারাস। এই যে আজকে থেকে আমরা 1 বছর 2 বছর আগে বলেছি আপনারা এগুলা করেন না। রংপুর কেটে যাওয়ার মতো জায়গা আছে, কেটে ফেলার মতো জায়গা আছে। আপনার ওই আমাদের ফেনী কেটে ফেলার মতো সুযোগ আছে। এখন দেখেন সবাই বলতেছেন, এই যে আমাদের কর্নেল সাহেব বললেন রংপুর নিয়ে গেলে উনি কলকাতা নিয়ে নেবেন। কি অদ্ভুত কথা বলেন! এত বড় সিনিয়র নেতা, জাতীয় নেতা আমাদের, যাদের কথা আমাদের সামনে ব্যাগ বাক্য হবে। আমি জানি না উনি সেটা বলেছেন কিনা, আমি শুনি না, তোমার কাছে এখন শুনলাম উনি কলকাতা নিয়ে নেবেন। খেলা মেয়ে, বাচ্চা, মানে বাচ্চা ছেলেদের কথা। এখন এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। শেখ হাসিনা এখন যখনই বাংলাদেশে ঢুকবে তখন শেখ হাসিনার ফাঁসির আসামি হলো সরকারে বা ফাঁসি না দেওয়া পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। আর সেই দায়িত্ব যদি বর্তমান সরকার পালন করতে না পারে, সেই সরকারের ক্ষমতা আছে শেখ হাসিনাকে নিয়ে এসে আদালতের মাধ্যমে ফাঁসি দেওয়ার, কিন্তু এর বাইরে তো কিছু করার ক্ষমতা নেই। তাহলে যে ব্যাপক আইন শৃঙ্খলা অবনতি হবে, শেখ হাসিনা যখন আসবে তখন তো সেই ব্যবস্থা করে আসবে, সে তো এমনি চলে আসবে না। তাহলে ওই অবস্থাটা কি হবে? এবং এখন সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এবং অদ্ভুত ভাবে আজকে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে আজকে আপনি বাসের প্যাসেঞ্জার বানাইয়া সারা বাংলাদেশে ঘোরাচ্ছেন। অদ্ভুত। আমি কলেজ অলি সাহেব বলেছেন যে উনি যেন, আচ্ছা ওই প্রসঙ্গে পরে আসতেছি। তাহলে এখন শেখ হাসিনার বিষয়টা আমার মনে হয় আমরা এটা আওয়ামী লীগের উপর ছেড়ে দিই, জনগণের উপর ছেড়ে দিই। আওয়ামী লীগের যদি হ্যাডম থাকে, তারা যদি ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা দেখাতে পারে, তারা যদি আবার রাজপথে আসতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা তাদের কর্মীদের, নেতাদের মনোবল চাঙ্গা করার জন্য কথাটা বলেছে। কারণ নেতারা মনোবল চাঙ্গা হয়, নেতারা যদি সামনে এগিয়ে আসার চিন্তা করে, নেতারা যদি ত্যাগ স্বীকার করতে চায়, জীবন দিতে প্রস্তুত থাকে, তাহলে এটা আওয়ামী লীগের হ্যাডম। আওয়ামী লীগ যদি সেভাবে হ্যাডম দেখাইতে পারে, হয়তো শেখ হাসিনা ফিরে আসবে। কিন্তু আমি প্রত্যাশা করব যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার বজায় রাখার জন্য শেখ হাসিনার বিষয়টাকে আপাতত আমরা চুপ করে যাও। এটা নিয়ে কারো কথা বলার দরকার নেই, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। সরকার এটা নিয়ে আর কাউকে ইন্ধন যোগায় না, এটাকে জাস্ট কি বলে যে অপ্রাসঙ্গিক করে ফেলেন। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আপাতত অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, তাহলে হবে। এতে আওয়ামী লীগেরও ভালো হবে, এতে শেখ হাসিনার ভালো হবে, বাংলাদেশের জনগণের তো অবশ্যই ভালো হবে। মানে আবারও একটা অরাজকতা সৃষ্টি হওয়ার সুযোগ হবে, যেখানে সরকারের ব্যর্থতার দায় দেখতে হবে, যেখানে সরকারকে ফেলে দেওয়ার মতো একটা কথা হতে পারে। বাংলাদেশের রাজনীতি এখন আন্দোলন হয়ে গেছে ছল ছাতুরি আন্দোলন, কেউ সত্য কথা বলে না। যেমন আইন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা ধোঁকা দিয়া ইলেকশন করাইছি, এবং এখন অনেকে মনে করে যে আমরা এইভাবে সরকার পতন করে ফেলবো, এই করে ফেলবো, সেই করবো। ধোঁকাবাজি রাজনীতি চলতেছে, এই ধোঁকাবাজি রাজনীতি চলবে না। আপনাদের জাতীয় নেতাদেরকে জাতীয় পর্যায়ে জাতীয় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। একটি রাজনৈতিক দলের নেতার মুখে কখনোই শোভা পায় না আমরা কলকাতা দখল করে ফেলবো। ভেরি ভেরি মানে আনবিকামিং স্টেটমেন্ট। এটা কোনো একজন জাতীয় নেতার মুখে, এটা আমাদের মতো লোকদের ফটকাবাজি, যারা আমরা ইউটিউবার করি, যারা আমরা ফেসবুক করি, তাদের মুখে বলা ঠিক আছে, আমরা 2 পয়সা কামাই করার জন্য, এটা ওই কি বলে এটা ভাইরাল করার জন্য আমরা অনেক কিছু বলতে পারি। আমরা বলতে পারি ইন্ডিয়া লাল কেল্লা দখল করে ফেলবো, আমি প্রস্তুত লাল কেল্লা দখল করে ফেলবো, এটা আমি বলতে পারি। কিন্তু আমি যখন পার্টির বেনিফিট, পার্টির বৃত্তি থাকবো, আমি বলতে পারি না। এটা বলা কোনো অবস্থাতেই সঠিক কাজ হবে না, এটা অত্যন্ত উস্কানিমূলক কথা হবে, দেশের অশান্তি বজায় রাখবে। এখন আমি আসি মাননীয় প্রধানমন্ত্রী রাখতে না থাকার জন্য যে উপদেশটা দেওয়া হয়েছে, এটার পিছনে মাঝ যেটা কি, একটি চক্র অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পিত ভাবে তারেক রহমান সাহেবকে আইসোলেট করা বা একঘরে করার চেষ্টা করে ফেলা হচ্ছে।
দেখেন, তাকে কেউ কারেক্ট অ্যাডভাইস দিচ্ছে না, তার 3টা প্রমাণ আমি দেই। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে তিনি চট্টগ্রামের ব্যাপারে কোনো সভা ডাকেন নাই, কোনো কোঅর্ডিনেশন করেন নাই, উনি তো জানি নাই। আমরা ভেবেছিলাম যে এই দুর্যোগ আবহাওয়ায় উনি ঘর থেকে বের হবেন না, হয়তো তার নিরাপত্তার কারণে, কিন্তু তিনি নিজেই সেটা ভেঙে দিলেন। তিনি আজকে সকালবেলা ভোরে ঘুমের থেকে বরিশাল চলে গেলেন। বৃষ্টির মধ্যে উনি রেশন কার্ড দিয়ে আসলেন। বরিশালে রেশন কার্ড দেওয়ার প্রয়োজনটা আজকে বেশি ছিল না বান্দরবনে গিয়ে, রাঙ্গামাটিতে গিয়ে, বা খাগড়াছড়িতে গিয়ে, বা চট্টগ্রামে, পতেঙ্গায়, কক্সবাজারে গিয়ে মানুষকে ত্রাণ দেওয়ার প্রয়োজন ছিল? ওনাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এটার জবাব উনি হয়তো অনেক কিছু দিবেন, কিন্তু মানুষের কাছে নেগেটিভ মেসেজ চলে গেছে, নেতিবাচক চলে গেছে। গৌর নদী কার এলাকা, কে সে এখানকার মন্ত্রী, এটা সবাই জানে, এবং তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কি সে সবাই জানে। এখন যদি আপনার নিজেদের নেতা কর্মীদের রাজনৈতিক প্রমোট করার সময় মনে করে থাকেন, যেখানে আপনার বাংলাদেশের একটা বৃহৎ এলাকা জলমগ্ন হয়ে আছে, যেখানে সারা বাংলাদেশে আজকে একটা মানে বন্যার পূর্বাভাস, বন্যার ঠায় আসতেছে, রংপুরে তিস্তা নদী বিভৎস উপরে প্রবাহিত হচ্ছে, সুনামগঞ্জে পানির ঢল নামতেছে, এই অবস্থায় আপনি বাসে করে বরিশাল চলে গেলেন। আর পাশাপাশি আমার শ্রদ্ধেয় নেতা কর্নেল ওলি আহমেদ সাহেব, উনি বললেন আপনি রাত্রে থাকবেন না। কি অদ্ভুত! উনি একজন বিরোধী দলের নেতা হয়ে থ্রেট হলো না এটা? রাত্রে থাকলে কি হবে? তুমি তাহলে জানেন রাত্রে থাকলে কি হবে? তাহলে উনি কেন বললেন রাত্রে থাকবেন না বাইরে? মানে ওর সাথে জিজ্ঞাসা করা উচিত, তাকে প্রশ্ন করা উচিত। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে রাত্রে ঢাকার বাইরে না থাকার কেন উপদেশ দিলেন? আপনার কাছে কি তথ্য আছে যে উনার জীবন হানি হওয়ার বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ আছে? আমার দেশের নিরাপত্তা বাহিনী কি একজন প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য যথেষ্ট নয় যে কোনো জায়গায়? আর তিনি যেখানে আর্মিদের এক্সারসাইজে যাচ্ছেন, আর্মিদের মধ্যে আছেন, সেখানে উনার নিরাপত্তার কেন প্রশ্নবিদ্ধ হবে? তার মানে উনার মনে এক ধরনের ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন। আমি বলবো, আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি জিয়ার সন্তান, আপনি দেশমাতা খালেদের সন্তান, আপনি আগামী 7 দিনের মধ্যে কোনো না কোনো শহরে রাত্রি যাপন করে দেখিয়ে দিবেন যে আপনার কোনো ভয় নাই, আপনি ভয় করেন না, দেখার উচিত। আর আমি বিনয়ের সঙ্গে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যেদিন বলেছিলেন বাংলাদেশের যাওয়াটা আমার একার উপর নির্ভর করে না, সেই কথার পরে যখন আপনি বাংলাদেশে আসছেন, তাহলে আপনার এই বাংলাদেশের মাটিতে আপনার নিরাপত্তা শতভাগ গ্যারান্টেড। আপনি প্রকাশ্যে দিনের বেলা একাও যদি বাংলাদেশ ঢাকা শহরে ঘুরে বেড়ান, আপনার নিরাপত্তার কোনো হানি হবে না। একটা যে মনে রাখেন, মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সেই মানুষের মাঝে তার নিরাপত্তার কোনো সমস্যা হয় না। আপনাকে বাংলাদেশের জনগণ ভালোবাসে, যে কোনো নেতার চেয়ে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শুধু আপনি একার কারণে নয়, আপনি একটা সিলসিলা, একটা উত্তরাধিকার পেয়েছেন। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুত্র, আমাদের সমাজে খালেদা জিয়ার পুত্র। এদেশের কোটি কোটি মানুষ আপনার নিরাপত্তা দেবে, কোটি কোটি মানুষ আপনার পাশে দাঁড়াবে, বর্মের মধ্যে দাঁড়াবে, আপনাকে ওই নিরাপত্তা চিন্তা করতে হবে না। ঘাতকরা এত প্রস্তুত না, এত কিছু না। আর ঘাতককে যতক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টেড না দেওয়া হয়, প্ল্যান না করা হয়, ততক্ষণ তো হয় না। আমি মনে করব, কর্নেল ওলি স্যার আমাদেরকে যে কথাটা বলেছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা, অত্যন্ত সম্মান করি, আমি শ্রদ্ধা করি, কিন্তু ওনার শহীদ জিয়ার ছেলেকে এভাবে ওয়ার্নিং দেওয়াটা মনে হয় সমুচিত হয় না, কারণ জনগণের কাছে প্রধানমন্ত্রীর অবস্থানটাকে দুর্বল করে দেওয়া হয়েছে। কাজে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনীত বলবো, আপনি এই গণ্ডি থেকে বেরিয়ে আসেন। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নিজের জীবনের জন্য ভীত নন।
আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাসে করে ঘোরার কোনো প্রয়োজন নাই। প্লিজ, বাস আপনার নিরাপত্তা দিবে না। যদি কেউ আপনাকে উড়ায় ফেলতে চায়, এই বাসটা উড়ায় ফেলার জন্য খুব বেশি দরকার নাই। একটা জাস্ট একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন যথেষ্ট। আপনার বাসটাকে চারপাশ থেকে গুলি করে আপনাকে কিছু করতে পারবেন না, যেমন সত্য, তেমনি এই বাসটা নিচের থেকে একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসায় দিতে পারলে, বা রাস্তার উপরে একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসায় রাখলে সেই বাসটাকে উড়াইয়া দেওয়া কোনো সমস্যা না, যদি কেউ পরিকল্পনা করে। আচ্ছা, এগুলো এতে আপনার জীবন রক্ষা হবে না। বাসে করে ঘুরে আপনার নিরাপত্তা রক্ষা হবে না। ওই বুলেট প্রুফ বাসে ঘুরে আপনার জীবন রক্ষা হবে না। আপনার জীবন রক্ষা করবে বাংলাদেশের জনগণ, আপনার জীবন রক্ষা করবে আপনার রাজনীতি, আপনার জীবন রক্ষা করবে আপনি বাংলাদেশের মানুষের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তার উপরে। ব্যক্তিগত নিরাপত্তা আপনার কোনো সমস্যা নয়। ব্যক্তি তারেক